নিয়ে আমরা পড়ছিলাম এবং বেশ কিছু সেকশন বলছি যে এই সেকশনগুলো করলেই আমাদের মোটামুটি একটা অবস্থা তৈরি হয়ে যাবে। আজকে থেকে আমরা আদেশগুলো করবো এবং এই আদেশ থেকে বিভিন্ন রকম প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো কিভাবে আদেশ থেকে প্রশ্ন হচ্ছে এগুলো নিয়ে আমরা পড়ালেখা করবো ইনশাল্লাহ। তো আদেশ এত পরিমাণ আদেশ আছে, কিন্তু সব আদেশ তো আর আমাদেরকে পড়তে পারবো না বা পড়ার সুযোগও নাই। আমাদের একটু বেছে দেখে শুনে পড়তে হবে। এর মধ্যে আমাদের প্রথম আদেশ যেটা আছে, একটা আদেশ থেকে প্রশ্ন করে, সেটা হলো প্লেডিং কি, প্লেডিং এর বিষয়বস্তু কি, এরকম প্রশ্ন করে বিভিন্ন সময়। দেখবেন কি কি কারণে একটা আবেদন মঞ্জুর বা নামঞ্জুর হয়, বিধানগুলো আলোচনা করুন। অর্থাৎ আর্জি বা লিখিত জবাব সংশোধন কখন করা যায়, এই জায়গা থেকে প্রত্যেক বছরই প্রশ্ন করার চেষ্টা করে। আর্জি বা লিখিত জবাব, এখান থেকে প্রত্যেক বছরই প্লেডিং থেকে প্রশ্ন প্রত্যেক বছরই করার চেষ্টা করে। দ্যাটস ওয়াই প্লেডিং। তারপরে হচ্ছে সমন, এই জায়গা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সমন থেকে, প্লেডিং থেকে অর্থাৎ প্লেন এবং রিটেন স্টেটমেন্ট থেকে দেওয়ানি মামলা কিভাবে দায়ের করবো সে বিষয় থেকে আর্জির মাধ্যমে দায়ের করতে হবে, আর্জিতে কি কি উল্লেখ থাকবে সে বিষয় প্রত্যেকটি, যেগুলো আমাদের যেই আদেশটা করবো সেই আদেশ থেকে যে ধরনের প্রশ্ন হয় সবগুলোই আমাদেরকে খুঁটে খুঁটে দেখতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কারণ আদেশ থেকেই প্রশ্ন সবচেয়ে বেশি হয়। আমাদের সেকশন থেকে যা আমরা পড়ছি, দেখেন মাঝে মাঝে থেকে আমরা বললাম যে এই সেকশনে এই জায়গা থেকে প্রশ্ন হয়, কিন্তু আদেশ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হয়। প্রত্যেক বছরই আদেশ থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়। তো সেই ধারাবাহিকতায় আমরা যদি প্রথম থেকে দেখি যে আমরা 1 নাম্বার আদেশ থেকে কিছু প্রশ্ন, একেবারে মিনিমাম কিছু বিষয় আমাদেরকে কিছু দেখে রাখতে হবে, অন্য কিছু না দেখতেও হবে। 1 নাম্বার আদেশ থেকে কিছু প্রশ্ন হয়, যেমন একটা প্রশ্ন হয় যে একটি মামলায় একের অধিক বাদী হিসেবে পক্ষভুক্ত করতে কি পারা যায়, যদি যায় কোন ক্ষেত্রে করা যায়। আমরা একটা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন পাই, বা ওই কথাটাই যদি একটু ঘুরায় বলে যে একটি মামলায় বিবাদী লিখিত জবাবের আর্জির অন্তর্ভুক্ত করা হয় না এমন পক্ষকে নাম অন্তর্ভুক্ত বা নাম উল্লেখ ছাড়াই অভিযোগ করা হয়েছে, সেক্ষেত্রে মামলাটা পক্ষদুষ্ট। এক্ষেত্রে বাদীর করণীয় কি আলোচনা করে। আপনাকে প্রশ্ন করে ফেলতে পারে দেওয়ানি কার্যবিধির 1 নাম্বার আদেশের 10 নাম্বার বিধি অনুযায়ী নিজেকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করার আবেদন করতে পারে, বা আদালত কোন প্রকারে আবেদন ব্যতীত খকে পক্ষভুক্ত করার নির্দেশ দিতে পারে আলোচনা করে। এর মানে এই যে 1 নাম্বার আদেশটা যদি আমরা একটু ভালোভাবে দেখি, আমাদের অধিকাংশ প্রশ্নই এখান থেকে হয়ে যাবে। তো 1 নাম্বার আদেশটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রবলেমেটিকও বেশ কিছু প্রশ্ন দিয়ে দেয়। যেমন একটা প্রশ্ন বিটিএসসিতে প্রবলেমেটিক প্রশ্ন এসেছিল, ডিসি এর বিরুদ্ধে চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করেন। বি মোকদ্দমার সম্পত্তির শর্ত দাবি করে বিবাদী শ্রেণীভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেন। দরখাস্তটা মঞ্জুরযোগ্য কিনা যুক্তি সহ উত্তর দিন। এরকম আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে দিতে পারে। যেমন আর একটা প্রবলেমেটিক প্রশ্ন 2013 সালে বিটিএসসিতে এসেছিল, এ তার বাড়ি বি কে বার্ষিক 1,200 টাকা ভাড়া দেয়। 2005 সাল, 2006 সাল, 2007 সাল পর্যন্ত সমুদায় ভাড়া বাকি এবং অপরিশোধিত থাকে। 2008 সালে এ বিয়ের বিরুদ্ধে শুধু 6 সালের ভাড়ার জন্য মোকদ্দমা করে।
একই পরবর্তীতে বিয়ের বিরুদ্ধে 2005 সাল 2007 সালের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবে কিনা। আমরা একটা বিষয় পড়েছিলাম 2 নম্বর আদেশে, যে আপনি যখন দাবি করবেন পুরোপুরি দাবি করবেন, আর যখন কোনো দাবিকে ছেড়ে দিবেন সেই দাবিটাকে পুরোপুরি ভাবে ছেড়ে দিতে হবে। পরবর্তীতে ওই দাবি ওই বিষয় নিয়ে আর আপনি দাবি উপস্থাপন করতে পারবেন না। এই হলো বিভিন্ন প্রকারের প্রথম আদেশ এবং দ্বিতীয় আদেশ নিয়ে বিভিন্ন প্রকারের প্রশ্ন করেন। অন্তর্ভুক্তকরণ যে কথা আমরা বলছি, সেই সমস্ত বিষয় থেকে কিছু প্রশ্ন করেন। আমাদের প্রত্যেক জনেরই জানা প্রশ্নগুলো, কিন্তু প্রশ্ন দেখে হঠাৎ করে আপনার মনে হতে পারে যে এটা তো বিভ্রান্তকর প্রশ্ন, ওর থেকে যে কি করলো, আমরা কিভাবে উত্তর দেই, বিভিন্ন প্রকারের কথা আপনার মনে হইতে পারে। আসলে এরকম কোনো কঠিন কিছু না। আমরা যদি একটু আপনাদের সাথে আলোচনা করি, আমাদের আপনার কাছে যে বই আছে, যেই লেখকের বই আছে, পৃথিবীতে যেই বই কিনেছিলেন আপনি, সেই বইটার দিকে যদি আপনি তাকান, দিওয়ানি কার্যবিধির 1 নম্বর আদেশে আমরা কি কি পেয়েছিলাম। আমরা 1 নম্বর আদেশের গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলাম। সেই 1 নম্বর আদেশের গুরুত্বপূর্ণ কথার মধ্যে 1, 2 এবং 3 ছিল। কি ছিল? যদি বিবাদী হিসেবে কাকে যুক্ত করতে পারবেন, একাধিক বিবাদী হিসেবে কখন যুক্ত করতে পারবেন, একাধিক বাদী হিসেবে কাদেরকে যুক্ত করতে পারবেন, সকলের পক্ষে কিভাবে একজন মামলা পরিচালনা করবেন, জয়েন্ডার মিট জয়েন্ডার অর্থাৎ অপসংযোজন অসংযোজনের কথা বলা ছিল। একই সাথে আদালত সন্তুষ্ট হইলে ভুল ভুল নামে যদি মোকদ্দমা হয়, অর্থাৎ ভুল প্লেইন্টিফের নামে যদি হয়, সেক্ষেত্রে কি বিধান রয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমাদের একটা প্রশ্ন হয়। এই প্রশ্ন যদি আমরা পড়ি, আমরা যদি আমরা দেখি, তাহলে প্রথম প্রশ্ন আমি আপনাকে বলার চেষ্টা করেছিলাম। প্রথম প্রশ্ন হলো, একটা মোকদ্দমাতে একটি মামলায় একের অধিক বাদী হিসেবে যুক্ত করতে বা পক্ষভুক্ত করতে পারবেন কি, যদি পারেন তাহলে আলোচনা করুন। এরকম একটা প্রশ্নের কথা আমরা প্রথমে বলেছিলাম। আপনি বাদী বা বিবাদী যাই বলেন না কেন, বাদী বা বিবাদীর প্রশ্ন যদি পক্ষভুক্ত করার প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে 2 বা ততোধিক কর্তৃক বা 2 বা ততোধিক বাদী বা 2 বা ততোধিক বিবাদীকে যদি প্রশ্নভুক্ত করার ব্যাপারটা আসে, যে আপনি কাকে করবেন কাকে করবেন না, কিভাবে করবেন কিভাবে করবেন না, বাদী সংক্রান্ত যখনই কোনো বিষয় আসবে, আপনি 1 নম্বর আদেশের 1 নম্বর বিধিতে দেখবেন, কোন মামলায় একের অধিক ব্যক্তি বাদী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন কখন, একের অধিক বাদীকে অন্তর্ভুক্ত করতে পারবেন কখন, যখন মোকদ্দমাটা প্রত্যেকটি বাদীর দাবিকৃত প্রতিকার একই এবং একই লেনদেন থেকে উদ্ভব হয়েছে। দাবা আই দাবা আই দাবা তুমি একটা না তোমার দিদিকে তো আইন পাঠ থেকে পড়াচ্ছ লিখিত মাস্টারের দাবি বা প্রতিকার প্রত্যেকটি যদি একই কার্য বা একই লেনদেন থেকে উদ্ভব হয়, তাহলে একাধিক বাদী হিসেবে যুক্ত করতে পারবেন। এই একটা প্রশ্ন হয়, একই একটি মামলায় একাধিক ব্যক্তি বা বাদীকে আমরা কখন অন্তর্ভুক্ত করতে পারবো। এটা হচ্ছে 1 নম্বর আদেশের 1 নম্বর বিধি থেকে প্রশ্নটা খুব বেশি প্রশ্ন করে। যদি কখনো করে, এখান থেকে এই ধরনের প্রশ্ন করতে পারে। ঠিক একইভাবে একটি মামলায় বিবাদী লিখিত জবাবের দাখিল ক্রমে আর্জিত অন্তর্ভুক্ত হয়নি এমন কোন ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই অভিযোগ করেন যে মামলার পক্ষদুষ্ট হয়েছে, এরকম হইতে পারে। কি প্রশ্ন হয়, যে আপনি কি করেছেন, বিবাদী কোনো ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই অভিযোগ করে যে মোকদ্দমাটা পক্ষদুষ্ট হয়েছে, কারণ কি, বা রক্ষণীয় নয়। রক্ষণীয় নয় মানে কি, যে কথা গত দিনে বলেছি, রক্ষণীয় নয় মানে মামলাটা চলতে পারে না। তাছাড়া বিবাদী আরো আপত্তি তোলে যে বাদী কোনো ব্যক্তির পক্ষ অন্তর্ভুক্ত করতে, বাদী কোনো ব্যক্তিকে পক্ষ অন্তর্ভুক্ত করতে বাধ্য না, বাদীর আর্জি অন্তর্ভুক্ত করেনি এমন ব্যক্তির মোকদ্দমা না করার কারণে মোকদ্দমাটা পক্ষদুষ্ট হয়েছে এবং মোকদ্দমাটা খারিজ হয়ে যাবে। এই কথাটা বলছে, একটা ঘটনা উল্লেখ করে আপনাকে দিয়ে দিয়েছে। আমাদের এই প্রশ্নের স্পষ্ট উত্তর হচ্ছে, বারবার একটা
বিষয় আপনারা মনে রাখেন। এই সেকশন থেকে এই 1 নাম্বার আদেশের 9 নাম্বার বিধি থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, খুব বেশি। সেটা হচ্ছে ভুলভাবে কোনো পক্ষকে সংযোজন বা অপসংযোজন যদি করা হয় এবং সেই কারণে কখনোই মোকদ্দমা ব্যর্থ হয় না। প্রশ্নের উত্তর হলো এই কথা, যত যেভাবেই আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন দেখ, একটা প্রবলেমেটিক প্রশ্নের কথা আমি যেটা বললাম সেটাতে বলার চেষ্টা করছে কোনো ব্যক্তি মামলা দায়ের করেছে, কিন্তু যাকে মামলায় বিবাদী করার কথা, মানে 3 জনকে বিবাদী করেছে, আরো 2 জনকে বিবাদী করার কথা ছিল, কিন্তু করেন নাই। এতে বাদী ক্ষিপ্ত হয়ে বলেছে যেহেতু মামলাটাতে সঠিক বিবাদী অন্তর্ভুক্ত করা হয় নাই, এই জন্য মামলাটা পক্ষপাত দুষ্ট, এই মামলাটা চলতে পারে না। এইটা কার কাছে বলেছে? কোর্টের কাছে বলেছে। এইটা সঠিক কিনা আপনার কাছ থেকে জানতে চেয়েছে। আপনার উত্তর হচ্ছে ভুলভাবে যদি কোনো পক্ষকে সংযোজন বা অপসংযোজন, মানে একটাকে বলা হয় জয়েন্ডার আর একটাকে বলা হয় মিস জয়েন্ডার, মিসলি কাউকে জয়েন করা হয়েছে, আর হচ্ছে নন জয়েন্ডার, কাউকে জয়েনই করেন নাই আপনি, যেভাবেই বলেন না কেন, এই যে সংযোজন বা অপসংযোজনের কারণে কখনোই কোনো মামলা ব্যর্থ হয় না। সুতরাং আদালতের সামনে আনিত প্রত্যেকটি মোকদ্দমার বিরুদ্ধে পক্ষের যে অধিকার বা স্বার্থ রয়েছে, যতটুকু সম্পর্কিত সেইটুকু নিয়েই আপনি কি করতে পারবেন? বিবেচনায় নিতে পারবে কোর্ট। তাহলে যেই প্রবলেমেটিক কথা বলছি আমরা, যেই প্রশ্নটা বিডিএস থেকে এসেছিল, যে মামলাটা পক্ষদুষ্ট, দ্যাটস ওয়াই মামলাটা চলতে পারে না, কিন্তু আপনাকে কি বললো? আপনাকে 1 নাম্বার আদেশের 9 নাম্বার বিধি বললো যে না, এরকম কোনো কিছু হলে মামলাটা কি হবে না, মামলাটা কিন্তু কখনোই ব্যর্থ হবে না। শব্দটা লেখা আছে ব্যর্থ হবে না, অর্থাৎ মামলাটায় সামনে এগিয়ে চলবে, সেই কথাটাই আমাদেরকে বলা হয়েছে। একই সাথে আর একটা প্রবলেমেটিক প্রশ্ন পড়েন, 2012 সালে বিডিএস থেকে একটা প্রশ্ন এসেছিল। এইগুলো আমাদের শুধু এক্সারসাইজ, হুবহু এই ধরনের প্রশ্ন আসবে এরকম ভাবার কোনো কারণ নাই। তবে আমরা সেকশনগুলো, আদেশগুলোর সাথে কি 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 প্রশ্ন হয়, কোন জায়গায় কোন উত্তর আছে, সেটা আমরা একটু এক্সারসাইজ করে দেখার চেষ্টা করেছি। একটা প্রশ্ন এসেছিল 2012 সালে, সেখানে বলেছিল খ একটা ভূমি দখল করেছে, খকে বাদ দিয়ে, খ একটা ভূমি দখলে আছে, খকে বাদ দিয়ে ক অন্যান্য ব্যক্তিকে বিবাদী করে, বিবাদীভুক্ত শ্রেণীভুক্ত করে ভূমির শর্ত ঘোষণা মামলা করেন। অর্থাৎ ভূমিতে দখলেই ছিল খ, কিন্তু খকে বাদ দিয়ে ক সহ অন্যান্য ব্যক্তিকে বিবাদী করে সত্য ঘোষণার একটা মোকদ্দমা দায়ের করা হয়। এক্ষেত্রে খ এর প্রতিকার কি? খ কি প্রতিকার পেতে পারে? যে কথা আমরা বলছি, যদি কোনো পক্ষ, দুইটা জিনিস খেয়াল রাখবেন, এই 1 নাম্বার আদেশের এত বেশি কথা নাই। 1 নাম্বার আদেশের পড়িনি 5টা বিধি আছে, এই 5টা বিধি থেকে প্রশ্ন করলে 5টা বিধি থেকে প্রশ্ন করবে। নাম্বার 1, একাধিক বাদী কিভাবে যুক্ত করবেন? 1 নাম্বার আদেশের 1 নাম্বার বিধিতে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয়। সবার একই দাবি হইতে হবে, সবাই একই ক্ষতিপূরণ চাইবে, সবাই একই কজ অফ অ্যাকশন রেইজ করবে, তখন আপনি একজন না একাধিক বিবাদীকে যুক্ত করতে পারবেন, বাদীকে যুক্ত করবেন। ঠিক ঠিক একইভাবে একাধিক বিবাদীর কথা যুক্ত করার কথা বলেছে 1 নাম্বার আদেশের 3 নাম্বার বিধি। আমাদের নেক্সট প্রশ্ন থাকে যে যদি কোনো ব্যক্তিকে অপসংযোজন, অর্থাৎ যাকে করার কথা তাকে করা হয়নি, যাকে করার কথা না তাকে করা হয়েছে বাদী বা বিবাদী হিসেবে, জয়েন্ডার বা মিস জয়েন্ডার যদি এরকম হয়, সেক্ষেত্রে মামলাটাতে ব্যর্থ হয় না। অর্থাৎ 1 নাম্বার আদেশের 9 নাম্বার বিধি থেকে প্রশ্ন হয়। নাম্বার 1 নাম্বার আদেশের 10 নাম্বার বিধি সবচেয়ে ইম্পর্টেন্ট। 10 নাম্বার বিধিতে যদি কাউকে পক্ষভুক্ত করা হয় নাই, সে পক্ষভুক্ত করতে চায়, তাহলে কি করতে হবে? 1 নাম্বার আদেশের 10 নাম্বার বিধির 2 এ, উপধারা 2 এ বলতে হবে তাকে পক্ষভুক্ত করার জন্য আবেদন করতে হবে। অর্থাৎ অবশ্যই আপনাকে কি করতে হবে? আবেদন করতে হবে কোর্টের কাছে। এমন ব্যক্তি যাকে বাদী বা বিবাদী যুক্ত করা উচিত ছিল কিন্তু তাকে করা হয়নি, এমন ব্যক্তির উপস্থিতি ব্যক্তির মোকদ্দমার প্রশ্ন সম্পূর্ণ নিষ্পত্তি করা সম্ভব না। এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল হয়, তাহলে কোর্ট কি করতে পারেন? তাকে জয়েন্ডার করতে পারেন, অর্থাৎ ওই মামলায় যুক্ত করতে পারবেন। সুতরাং আপনাকে অবশ্যই এই জায়গায় দুইটা বিষয় আছে। 10 নাম্বার আদেশের 2 নাম্বার বিধি অনুযায়ী কোর্ট স্বপ্রণোদিত ভাবে, কোর্ট কি করতে পারে? স্বপ্রণোদিত ভাবে কাউকে
অপসংযোজন বাক্যে যাকে প্রয়োজন নাই তাকে অপ্রয়োজন যদি মনে করে তাহলে তার নাম কর্তন করার জন্য নির্দেশ দিয়ে দিতে পারে, আর যাকে প্রয়োজন আছে তাকে যুক্ত করার জন্য নির্দেশ দিতে পারে। সুতরাং এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন যখন থাকবে যে কাউকে যুক্ত করা হয় নাই, সে তার করণীয় কি? তাহলে তার করণীয় হচ্ছে 1 নাম্বার আদেশের 10 নাম্বার বিধি অনুযায়ী আপনাকে কি করতে হবে, তার কাছে দরখাস্ত দিতে হবে, যে কোর্টের কাছে দরখাস্ত দিতে হবে যেন তাকে পক্ষভুক্ত করা হয়। এই হলো 1 নাম্বার আদেশের খেলা। দেখেন প্রশ্নগুলো খুবই সহজ। আদেশ থেকে যে প্রশ্নগুলো হবে প্রশ্নগুলো অত্যন্ত সহজ, বাট মাইল চান্স বেশি। আপনাকে স্পেসিফিকলি আনসার করতে হবে। জি আবুল কালাম আজাদ ভাই হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন? কিছু বলবেন? হচ্ছে যে যখন আমরা দরখাস্ত করব মানে যুক্ত করার জন্য, তখন কি 1 নাম্বার আদেশের 10 নাম্বার বিধি দিয়ে দরখাস্তটা করব নাকি আরজি সংশোধনের জন্য দরখাস্ত? প্রত্যেকটি মোকদ্দমার পক্ষভুক্ত করার জন্য আবেদন করতে হবে। প্রথমত দুটি আবেদন, আপনার কথা ঠিক আছে। প্রত্যেকটি যেহেতু আর্জিটাও সংশোধন হচ্ছে, এখানে দুইটা দরখাস্ত হয়। একটা হলো পক্ষভুক্ত করার জন্য আবেদন, আপনি পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করছেন, এইটা হলো আপনার প্রথম কথা। পক্ষভুক্ত হওয়ার জন্য যখনই আবেদন করবেন তখনই ওইটা যদি মঞ্জুর হয় তাহলে আপনি তখন আর্জিটা সংশোধন করার জন্য কোর্টের কাছে পেয়ার দিবেন, অর্থাৎ 6 নাম্বার আদেশের 17 নাম্বার বিধি অনুযায়ী আপনাকে আর্জি সংশোধনের দরখাস্ত দিতে হবে। কারণ কেন? কারণ ওই আর্জিটা সংশোধন হচ্ছে। যেগুলো আর্জি সংশোধন অর্থাৎ প্লিডিং সংশোধন যদি হয়, অর্থাৎ বোথ অফ প্লেইন এবং রিজন স্টেটমেন্ট সংশোধনের জন্য আপনাকে দরখাস্ত দিতে হবে 6 নাম্বার আদেশের 17 নাম্বার বিধি। খুব সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আপনাকে তো আগে দরখাস্ত দিয়ে সেটা মঞ্জুর বা না মঞ্জুর করে নিতে হবে, তারপরে তো আর্জি সংশোধনের জন্য যাবেন, তাই না? আপনাকে পক্ষভুক্ত করার জন্য অনুমতি দিল না কোর্ট, তাহলে তো আর্জি সংশোধন করার কোনো প্রয়োজন নাই, আছে? দ্যাটস ওয়াই আপনাকে পক্ষভুক্ত। জি আমি বলতেছিলাম যে প্রশ্নের মধ্যে যদি আমি একটা ইয়াতে দেখলাম যে প্রশ্নের মধ্যে মানে দরখাস্তের মধ্যে দুইটা অপশনে বিষয় যেখানে লেখা স্যার, ওখানে দুইটা ইয়ায় দেওয়া যাবে কি যে হচ্ছে যে বন্ধ করে দিত। মানে 1 নাম্বার আদেশের 10 নাম্বার বিধি অনুযায়ী এবং হচ্ছে যে 6 নাম্বার আদেশের আর্জি সংশোধনের যে ইয়াটা থাকে, এই দুইটা কি একসাথে দেওয়া যাবে উল্লেখ করে? আর্জি সংশোধন করা, পক্ষভুক্ত এবং আর্জি সংশোধন একটাই মানে আবেদনে লেখা যাবে কি, এটাই বলতেছিল। ও আচ্ছা, মানে আমি বুঝাইতে পারছি। বুঝতে পেরেছি। বিষয়টা কোর্টের উপরে ডিপেন্ড করে। আসলে আমাকে যদি বলতে বলেন তাহলে দুইটা আলাদা এন্ট্রি, আলাদা একটা দরখাস্ত দিতে হয়। আপনি দিতে পারতেন, ঠিক আছে, আপনি সবসময় 151 একসাথে যুক্ত করা যায় আমার, হ্যাঁ, যে কোনো দরখাস্ত দিয়েছেন সেখানে আইনে স্পষ্ট কোনো বিষয় উল্লেখ নাই, সেখানে আপনি 151 যুক্ত করতে পারেন। কিন্তু দুইটা দুই ধরনের দরখাস্ত, সম্পূর্ণ আলাদা। আপনাকে অনুমতি দিবে কি না দিবে, একটাতেই আপনার দুইটা কথা লিখে দিয়ে গেছেন, মানে আপনি কনফার্ম যে আপনাকে অনুমতি দিবে। এটা কোর্ট মেনে নিতে কোনো আপত্তি নাই। কোর্টে সাধারণত এইভাবেই হয়। দেখবেন যে কোনো কোনো জায়গাতে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, যারা কোর্টে যান তারা অবশ্যই দেখতে পারবেন যে কোনো কোনো জায়গায় আর্জি লেখে হাতের ডান বাম পাশে লেখে বাদীর নাম, হাতের ডান পাশে লেখে বিবাদীর নাম, এক পেজে। কিন্তু আসলে নিয়ম কি? বাম পাশে সম্পূর্ণ এক টানা লিখে যাওয়া, বাম পাশ থেকে লিখে যাওয়া বাদীর নাম বনাম তারপর বিবাদীর নাম, এরকম। এখন অনেক কোর্টে এরকম প্রচলন আছে যে একই সাথে দরখাস্ত দিয়ে আপনাকে একসাথে প্রথমত পক্ষভুক্তর আবেদন করছে, একই সাথে ওই যুক্ত করে দিচ্ছে, কিন্তু দুইটা আলাদা আলাদা এন্টিটি, দুইটা আলাদা আলাদা প্রার্থনা। আপনাকে প্রত্যেকটি প্রার্থনা আলাদা আলাদা ভাবে দরখাস্ত দিতে হবে। প্রথমটা মঞ্জুর হলেই দ্বিতীয়টাতে আপনাকে বলতে হবে ওই দরখাস্ত তুলি যে আরজির 1 নাম্বার পেজের 2 নাম্বার কলামে বাদীর নামের স্থলে 2 সংযুক্ত করে বাদীর একাধিক বিবাদী হিসেবে অমকের নাম যুক্ত করো তো, এরকম ভাবে আলাদা আলাদা পিটিশন দিবে। কিন্তু
যেই প্রশ্ন করলেন অনেক জায়গায় আছে, এটা মেনেও নেয়। কোর্ট যদি মেনে নেয় সেক্ষেত্রে যেহেতু আইনে নির্ধারিত কোনো কিছু বলা নাই যে দুটি একসাথে দেওয়া যাবে বা দুটি একসাথে দেওয়া যাবে না, এরকম কোনো নির্দেশনা আইনে আমাদের এখানে উল্লেখ যেহেতু নাই, তো কোর্ট যদি আমাদেরকে মেনে নেয় তাহলে সেটায় কোনো আপত্তি নাই। আমি যে কথা বলতে চাচ্ছি, আমার কথা হচ্ছে আলাদা দুটো দরখাস্ত দিতে হবে। আমি যদি দরখাস্ত দিই তাহলে আমি আলাদা দরখাস্ত দেবো। জি, জগবন্ধু তা কিছু বলতে চাচ্ছেন? স্যার এই প্রসঙ্গে আমার একটা মামলা স্যার, আমার বাবা কাকারা যারা বাদী স্যার। জি, এই মামলাটা স্যার 2023 সালের পর থেকে রানিং আছে। তা ওই এডিআর এর জন্য ছিল এতদিন, এডিআর এর জন্য ছিল, পরে এখন ওই ইস্যু ঘটনার জন্য আছে স্যার। ইতিমধ্যে ওই বিবাদী স্যার ওই এফআইআর হয়েছে স্যার, অন্তর্ভুক্ত হয়েছে স্যার বিবাদী স্যার। ওকে। তো এখন আমার সিনিয়র কাছে মামলা, সিনিয়র তো স্যার আরজি সংসদের কোনো কথা এখন পর্যন্ত বলে নাই, মানে এখন ইস্যু ঘটনার জন্য আছে সামনের মাসে 12 তারিখ স্যার। জি, তা আমরা বাদী পক্ষ, আমরা তো স্যার আজ এটা সংশোধন করবো স্যার, ওরা তো বিবাদী অন্তর্ভুক্ত হলো নাকি স্যার? না, বিবাদী অন্তর্ভুক্ত, বিবাদী কিভাবে অন্তর্ভুক্ত? রিটেন স্টেটমেন্ট দিয়ে অন্তর্ভুক্ত হয়েছে? না স্যার, রিটেন স্টেটমেন্টের সময় হয়েছে স্যার, ওই যে অন্তর্ভুক্ত হয়েছে স্যার, মানে ওরা অন্তর্ভুক্ত হয়েছে যে ওরা আমাদের অর্পিত সম্পত্তি স্যার ওরা লিস্ট নিয়ে খাইতেছে স্যার। এখন আমরা তো ওদেরকে অন্তর্ভুক্ত করি না, আমরা তো সরকারকে বিবাদী করছি স্যার। ওরা এখন ওই লিস্ট নিয়ে খাইতেছে, ওরা এখন অন্তর্ভুক্ত হয়েছে স্যার। আচ্ছা, মানে আপনি বুঝাতে চাচ্ছেন আপনাদের একটা মামলা, আপনি সরকারের বিরুদ্ধে মামলা করেছেন, কিন্তু সরকার যেহেতু তাদেরকে লিজ দিয়েছে এই জন্য তারা বিবাদী হিসেবে পক্ষভুক্ত করার জন্য আবেদন করেছে কোর্টের কাছে, তাই না? এই তো? জি স্যার, অন্তর্ভুক্ত হয়েছে স্যার, আবেদনে ওরা ওই করছে স্যার, মঞ্জুর করছে, করার পর এডিআর দিন দিয়েছিল এতদিন, এডিআর এখন ইয়া হয়েছে, এখন ইস্যু ঘটনার জন্য রাখছে স্যার 12 তারিখ ডেট স্যার, আগস্ট মাসে। বুঝতে পারি। এই তো দেখেন আর একটা প্রশ্ন যুক্ত হয়ে গেছে, তাহলে এই প্রশ্ন কি উত্তর দিবেন? ধরেন আর যেটা হচ্ছে আপনার, আর বিবাদী দরখাস্ত দিয়েছে উনি পক্ষভুক্ত হওয়ার জন্য, কোনো আরজি সংশোধনের দরখাস্ত কে দিতে পারে? আরজি সংশোধনের দরখাস্ত বাদী আমরা বাদী আগে পক্ষ বলেছি, দিয়েছে। যেই পক্ষ দিয়েছে, যেই পক্ষ আরজিটা দাখিল করেছে সেই পক্ষই আপিলকারী, যিনি এই আপিলকারী করতে পারে। বিবাদী পক্ষ কিন্তু বা অপর পক্ষ কিন্তু করতে পারে না। দ্যাটস ওয়াই প্রশ্নের উত্তর হলো আপনি যে প্রশ্নটা করেছেন। জি, কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, 10-এর যে আপনার বিধি 10-4 তো স্যার বলা আছে যে কোনো বিবাদী যদি নতুন করে যুক্ত করা হয় তাহলে অবশ্যই আর্জিটাকে আগে সংশোধন করতে হবে। এই জন্য হ্যাঁ, স্যার না, কথা তো সঠিক আছে, কিন্তু আরজি সংশোধন করবেন, কিন্তু আপনাকে তো আগে পক্ষভুক্তের জন্য আবেদন আগে করতে হবে। আপনি কি আন্দাজেই যে কোনো পক্ষভুক্ত বা পক্ষ থেকে স্ট্রাইক আউট করতে হলে আগে কোর্টের কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরে আপনাকে আরজি সংশোধন করতে হবে। এবার মাথা ঘুরছে স্যার। আর কোর্ট যদি আপনাকে অনুমতি না দেয়, আপনি আগেই কি আরজি সংশোধন করতে পারবেন? এটা হচ্ছে কোর্টের জুরিসডিকশন, এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না। কোর্ট যদি মনে করে যে এটা ছাড়াই সম্ভব, তাহলে কোর্ট ওইটা ছাড়াই করে দিতে পারে। যখনই কোনো কিছু ম্যান্ডেটরি হবে তখনই সেটা আপনার নিয়ে উপস্থিত হতে পারবেন, এটা কেন দিবেন না? আমার কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু এটা তো ম্যান্ডেটরি না, আপনাকে আগে কোর্টের কাছ থেকে তো অনুমতি দিতে হবে। স্যার আমার জানার বিষয়টা হলো স্যার, এখন তো আদালত বলে নাই যে আপনি আরজি সংশোধন করো, আমার সিনিয়রও তো বলে না আরজি সংশোধন করার জন্য, এখন তো ইস্যু ঘটনার জন্য আছে স্যার। আর আমিও তো ওই পড়াশোনার ব্যস্ত, ওই ব্যাপারে আমি এখন মাথাও কামাইতেছি না। পক্ষভুক্ত কিভাবে হলো? ওনারা রিটেন স্টেটমেন্ট দিয়েছেন? হ্যাঁ, রিটার্ন স্টেটমেন্ট দিয়েছে, ওনারা বলছে, হ্যাঁ দিছে, যে ওনারা জমি দখলে আছে, বিগত ধরেন 10-15 বছর এরকম থেকে তারা প্রতি বছর লিস্ট নিয়ে খাইতেছে, জমিটা ভোগ দখলে আছে, এরকম করে আর কি মূল কথা এটা লিখছে স্যার জবাবে স্যার। আচ্ছা, এর মানে ওদের শর্ত আছে এরকম করে লিখছে। যেহেতু জবাব দিয়েছে ওনারা এবং জবাবটা অ্যাকসেপ্টেড হয়েছে, দ্যাট মিন্স কোর্ট অনুমতি দিয়েছে তাদেরকে পক্ষভুক্ত হওয়ার জন্য, আবেদনটা অ্যাকসেপ্টেড করেছে। এখন অনেক সময় কি করে, আইনে যে কথা বলে
আর কোর্ট কাছারিতে অন্য কিছু চলে। কি চলে? কোনো দরখাস্ত কিছু না, বেরো, যাও, সরাসরি তুলতে নিয়ে যাও, তুলতে ওই নিয়ে যাও। আরজিতে ওখানে হাতে লিখে দিতে বলে, ওখানে হাতে লিখে দিয়ে দিতে বলে যে বিবাদীর নাম যুক্ত করে দেন, একটা অর্ডারে নিয়ে আসে এবং ওখানে যে সংশোধন করা হয়েছে সিগনেচার দিয়ে অপর পক্ষকে রিসিভ করায় দেয়। একেবারে কোর্টের জুরিসডিকশন অনুযায়ী কোনো কিছু আর করে না। আর যে সংশোধনের দরখাস্ত কোনো কিছুই লাগে না, ডাইরেক্ট কোর্ট অ্যাকসেপ্ট করেছে, হাতে কেটে যুক্ত করে দিয়ে, ওই যে দুই ভাবে হইতে পারে, কোর্ট স্বপ্রণোদিত হয়ে অথবা আবেদনের ভিত্তিতে। কোর্ট যদি মনে করে আমি স্বপ্রণোদিত ভাবেই যুক্ত করে দিয়েছি, তখন আর কেন আরজি সংশোধনের দরখাস্ত প্রয়োজন হবে? উনি দরখাস্ত ছাড়াই ওইটা করছে কিনা এখন তো আমি অন্তত জানতে পারি নাই স্যার। ধরেন বিবাদী পক্ষ আছে 26 জন, মামলা যখন ইয়া করছে স্যার, ওই মামলা যখন দাখিল করছে স্যার, আদালতে আর্জি দাখিল করে 26 জন বিবাদী ছিল। ওরা ওরা অন্তর্ভুক্ত হয়েছে 2 জন স্যার, তাহলে 28 জন হওয়ার কথা। এখন মূল আর্জিতে ওরা হয়েছে কিনা ওটা তো আমার আর পরে জানা হয়নি স্যার। অবশ্যই তা না হলে তো বুঝতেই পারবেন না যে আসলে ওরা কে দিল দরখাস্ত। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের আর্জিটা সংশোধন করার কি দরকার নাই স্যার? যদি কোর্ট স্বপ্রণোদিত হয়ে নিজেই উনি অ্যাকসেপ্ট করে নিজেই লিখে দেয়, তাহলে আর কোনো সংশোধনের প্রয়োজন নাই। আমার কাছে মনে হচ্ছে লিখে দিয়েছে, কারণ তাদের রিটেন স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করেছে কোর্ট আপনার কথা ভাষ্য মতে। জি স্যার, হ্যাঁ করছে স্যার। ওরা প্রত্যেক ডেটে ওরা ওই হাজিরা দেয় স্যার, মানে ওই এখন। তাহলে অত্যন্ত ক্লিয়ার বিষয়, সেটা হলো আমাদেরকে দুইটা কাজ করতে হবে। এখান থেকে যেই ধরনের প্রশ্ন আসছে আমরা পড়ে বুঝে যেটা বুঝলাম, কখন একাধিক বাদীকে যুক্ত করতে পারবো, কখন একাধিক বিবাদীকে যুক্ত করতে পারবো। নাম্বার 2, এই ধরনের প্রশ্ন হলো যদি আমরা কখনো অপসংযোজন করি বা অসংযোজন করি, সেক্ষেত্রে মামলাটা কি খারিজ হয়ে যায় কিনা। এরকম প্রশ্ন করলে না, খারিজ হয়ে যায় না বা ব্যর্থ হয় না, শব্দটা হচ্ছে ব্যর্থ হবে না। সেক্ষেত্রে আদালতের সামনে আনিত প্রত্যেকটি মোকদ্দমা বিরোধী বিষয় পক্ষগণের অধিকার স্বার্থের সংশ্লিষ্ট যতটুকু জড়িত আছে ততটুকুর বিচারই উনি করবেন। আর যেই প্রশ্ন নিয়ে সবচেয়ে বেশি প্রবলেমেটিক প্রশ্ন হয়, যে কথা নিয়ে আমরা বিভিন্ন রকম বাস্তবিক উদাহরণ, বিভিন্ন মামলার কথাবার্তা সেগুলো শুনলাম, সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে 10 নম্বর আদেশের 2 নম্বর বিধি, অর্থাৎ কোর্টে স্বপ্রণোদিত হয়ে অথবা যদি সরল বিশ্বাসে কোনো ভুল হয় কোনো মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে এবং মোকদ্দমার বিষয় নির্ধারণের জন্য যদি অত্যাবশ্যক প্রয়োজন হয়, সেক্ষেত্রে যে কোনো পক্ষ, শব্দটা বলা হচ্ছে যে কোনো পক্ষ আদালতে অন্যায়ভাবে যুক্ত কোনো পক্ষকে নাম কাটানোর জন্য বলতে পারে বা অন্য যে কোনো ব্যক্তিকে যুক্ত করার জন্য আবেদন করতে পারে এবং আদালত সামনে উপস্থিত প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে যুক্ত করে নেবেন। এইটা খুবই ইম্পর্টেন্ট 10 নম্বর আদেশের 2 নম্বর বিধি অনুযায়ী। একই সাথে প্রশ্ন আরেকটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো বাদী বা বিবাদ, কোনো বাদী হিসেবে কাউকে যুক্ত করতে চাচ্ছেন, কিন্তু দেখা গেল সেই বাদী একজন অক্ষম ব্যক্তি। তিনি কি অক্ষম ব্যক্তি? সেই ক্ষেত্রে আপনি কার নাম যুক্ত করবেন? এরকম প্রশ্ন যুক্ত করে দিতে পারে প্রবলেমেটিক প্রশ্ন হিসেবে। তাহলে আপনাকে যুক্ত করতে হবে আসন্ন বন্ধু, শব্দটা বলা হচ্ছে বাদীর ক্ষেত্রে আসন্ন বন্ধু, নেক্সট ফ্রেন্ড হিসেবে কোনো ব্যক্তিকে যুক্ত করতে হবে। অর্থাৎ ওই ব্যক্তির সম্মতি ছাড়া তাকে যুক্ত করা যাবে না। যিনি অক্ষম ব্যক্তি তার নেক্সট ফ্রেন্ডকে যুক্ত করতে হবে তার অনুমতি দিয়ে। আর যদি নতুন বিবাদী যুক্ত করতে চান, বিবাদীর নাম যুক্ত করতে চাইলে আর যে কথা বলা হচ্ছে যে আর্জিটা সংশোধন করতে হবে এবং সংশোধিত আর্জিতে আপনি সামনে নতুন করে বিবাদীর নাম যুক্ত করে দিবেন, অর্থাৎ যেখানে আপনি ডিফেন্ডেন্ট অ্যাড করবেন। সুতরাং আপনাকে অবশ্যই প্লেইনলি টু বি অ্যামেন্ড করতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে, যে কথা আমরা বললাম যে অবশ্যই হাতে লেখে হোক আর যে কোনো ভাবে হোক, ওইটাকে কোনো কিছু লেখা মানেই অ্যামেন্ডমেন্ট করা। যদি একটা টানও দেন সরেয়া
আকার সরোয়া হয়ে গেছে, আ পরে নাই, তাহলে আপনি আরজিটা দাখিল করার পরে এটা সংশোধন করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, আরজি সংশোধন করতে হবে। আরজি সংশোধন ছাড়া আপনি এককভাবে কোনো কিছু করতে পারবেন না। এই হলো প্রধান কথা। তাহলে আপনাকে এক থেকে এই ধরনের প্রশ্ন, এখন থেকে যতগুলো প্রশ্ন আমরা পেয়েছি, এই বিধিগুলো থেকেই প্রশ্ন পেয়েছি এবং এই বিধি থেকেই প্রশ্ন হয়েছে। 2 নাম্বার বিধি থেকে মাত্র একটা প্রশ্ন পেয়েছি। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো, যে কথাটা একটু ভুলে যাচ্ছি, সে কথা হলো এই 1 নাম্বার আদেশের 8 নাম্বার একটা বিধি আছে, খুবই গুরুত্বপূর্ণ। দুটা বিষয় আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখবেন, একই ব্যক্তি কর্তৃক একই স্বার্থ সংশ্লিষ্ট সকলের পক্ষে মোকদ্দমা বা আত্মপক্ষ সমর্থন করতে পারে। অনেকগুলো বিবাদী সবাই কোর্টে উপস্থিত হওয়ার প্রয়োজন নাই। সেক্ষেত্রে বহু সংখ্যক বাদী একই যদি স্বার্থ থাকে, তাহলে আদালত কি করবেন, অনুমতি নিয়ে এক বা একাধিক ব্যক্তির সাথে মোকদ্দমা করলে ওই ব্যক্তিদের অনুমতি নিয়ে আপনি একজন মামলা পরিচালনা করতে পারবেন। ঠিক একইভাবে বিবাদীর ক্ষেত্রেও সেম। এক্ষেত্রে কিন্তু একাধিক বাদী বা বিবাদীর কথা বলা হচ্ছে, কিন্তু যদি আপনাকে প্রশ্নটা এরকম হয়, আর একটা প্রশ্ন থাকে স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে মোকদ্দমা, এটা হচ্ছে রিকগনাইজড এজেন্ট, সেক্ষেত্রে বাদীর মধ্যে না, থার্ড পার্টি কোনো ব্যক্তিকে দিয়ে আপনি মামলা পরিচালনা করতে চাচ্ছেন। আমি মামলার বাদী, বাট আমি কোর্টে উপস্থিত হতে পারছি না, অসুস্থ, তাহলে আমি কি করতে পারি, অন্য কাউকে এজেন্ট হিসেবে, রিকগনাইজ এজেন্ট হিসেবে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারি, যেটাকে বলা হয় আম মোক্তার দিয়ে মামলা পরিচালনা করতে পারি। এটা 3 নাম্বার আদেশে। কিন্তু আমরা যেটা বলছি যে একাধিক বাদী, একাধিক বিবাদী, তারা সবাই একই স্বার্থ সংশ্লিষ্ট, সবাই তো আর কোর্টে আসবে না, সবার পক্ষে আপনি কি করতে পারবেন, মোকদ্দমা পরিচালনা করতে পারবেন। সেক্ষেত্রে সবার অনুমতি নিয়ে আপনি মোকদ্দমাটা পরিচালনা করতে পারবেন, সেটা বাদী হোক আর বিবাদী হোক। সুতরাং 8 নাম্বার বিধিটাও খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার আদেশটা থেকে প্রশ্ন প্রত্যেক বছরই প্রবলেমেটিক প্রশ্ন সংযুক্ত করে দেয়, প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে প্রশ্ন করে। আর একটা প্রশ্ন হচ্ছে, একটা মাত্র প্রশ্ন আসে, সেক্ষেত্রে হলো একটা প্রবলেমেটিক প্রশ্ন বিভিন্ন সময় বিপিএসসি তে ঘুরপাক খেয়েছে, সেটা হচ্ছে 2 নাম্বার আদেশের আপনার 2 নাম্বার বিধি থেকে, 2 নাম্বার আদেশের 2 নাম্বার বিধি থেকে একটা প্রশ্ন পড়েছে। সেক্ষেত্রে কি, আপনি কোনো মোকদ্দমাতে যদি দাবি অন্তর্ভুক্ত করতে চান, মানে কি, ধরেন প্রত্যেকটি মোকদ্দমার যে দাবি, সেই দাবিটাকে আপনাকে সম্পূর্ণভাবে দাবি করতে হবে। কোনো অংশ বিশেষ যদি আপনি দাবি করেন, তাহলে পরবর্তীতে যে দাবি, সেটা পরিত্যাগ করতে হবে। বিপিএসসিতে যে প্রশ্নটার আপনি উদাহরণ দিলাম, 2013 সালে একটা প্রশ্ন এসেছিল যে এক ব্যক্তি 2005, 2006, 2007 এই 3 সালের ভাড়া বকেয়া আছে, সে শুধুমাত্র 2005 সালের বকেয়া ভাড়া উদ্ধার করার জন্য মোকদ্দমা করলেন। পরবর্তীতে সে 2006 বা 2007 সালের ভাড়া উদ্ধার করার জন্য মোকদ্দমা করতে পারবেন কিনা। যে কথা বলছি, একবার যদি কোনো দাবি পরিত্যাগ করেন, তাহলে সেই দাবি আর পরবর্তীতে করে মোকদ্দমা দায়ের করতে পারবেন না। অ্যাকর্ডিং টু বিধি 2 বলা আছে, 2 এইটা নিয়ে একটু প্রশ্ন করে বিভিন্ন সময়, যে আপনি একাধিক দাবি যদি থাকে, প্রত্যেকটি দাবি সুস্পষ্ট ভাবে আপনাকে উল্লেখ করতে হবে। কোন দাবি যদি একটা মামলা করেছেন, সেই দাবি যদি আপনি ধরেন আপনি একজনের কাছ থেকে 10 লাখ টাকা পান, আপনি বলছেন যে না, সমস্যা নাই, আমি 5 লাখ টাকাই নেব, 5 লাখ টাকার জন্য মামলা করলেন। পরবর্তীতে ওই যে 10 লাখ টাকা ধারের 5 লাখ টাকার জন্য আপনি ওই কজ অফ অ্যাকশনের জন্য কোনো মোকদ্দমা দায়ের করতে পারবেন না। এই হলো 2 নাম্বার আদেশের মূল কথা। আমাদের 3 নাম্বার আদেশ থেকে প্রশ্ন হয় না, আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 5 নাম্বার আদেশ, এখান থেকে প্রশ্ন হয়। তাহলে আমাদের প্রতিনিধিত্বমূলক, আপনাকে যদি প্রশ্ন করে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কি, মোকদ্দমায় অপরিহার্য উপাদান কি, 1 নাম্বার আদেশের 8 নাম্বার বিধিটা উল্লেখ সহ আলোচনা করুন। তাহলে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কিভাবে হবে, যে কথা আমরা বললাম যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা হয় 1 নাম্বার আদেশের 8 নাম্বার বিধি,
যে ক্ষেত্রে কোনো মোকদ্দমায় বহু সংখ্যক লোকের একই স্বার্থে থাকে, যে ক্ষেত্রে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে এরূপ এক বা একাধিক ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট সকলের পক্ষে মোকদ্দমা দায়ের করতে পারে বা মোকদ্দমার বিবাদী হইতে পারে। সেক্ষেত্রে আদালত বাদীর খরচায় সবাইকে নোটিশ দিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ অবশ্যই সংযুক্ত করে দিতে হবে যে ওনাকে নোটিশ দিয়েছেন। যদি অনেক বেশি হয় তাহলে গণবিজ্ঞপ্তি দিতে হবে। এইটা হলো প্রসিডিউর। তো আপনাকে প্রশ্ন এই 1 নম্বর আদেশের 8 নম্বর বিধি থেকে প্রশ্ন পড়ে। আবার যে কথা বললাম নেসেসারি পার্টি কারা, উপযুক্ত প্রপার পার্টি কারা, আপনাকে এই ধরনের প্রশ্ন করলে নেসেসারি পার্টি বা উপযুক্ত পার্টি কারা, তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে কখন জয়েন্টার বা নন জয়েন্টার কি, জয়েন্টার বা নন জয়েন্টারের মোকদ্দমা যদি যুক্ত করা হয় তাহলে মোকদ্দমাটাকে খারিজ হয়ে যাবে কিনা আলোচনা করুন, যে কথা আমরা বারবার এতক্ষণ পর্যন্ত এই কথাই বলছিলাম। বা কখন আদালত মোকদ্দমায় কর্তন, সংযুক্তকরণ, প্রতিস্থাপন করতে পারে 1 নম্বর আদেশের 10 নম্বর বিধি আপনাকে আলোচনা করতে হবে। সুতরাং 1 নম্বর আদেশ থেকে খুব ভালো ভালো প্রশ্ন করার সুযোগ রয়েছে। সুতরাং 1 নম্বর আদেশটাকে আপনাকে সুন্দরভাবে যে আলোচনাগুলো করলাম এইটা কি আপনার মতো করে গোছায়া সুন্দরভাবে অ্যান্সার করে লিখে ফেলতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন হবে। 1 নম্বর আদেশ কোনোভাবেই আপনি বাদ দিতে পারবেন না। যদি 1 নম্বর আদেশ বাদ না দিতে পারেন তাহলে আমাদের নেক্সট প্রশ্ন হলো, নেক্সট প্রশ্ন সমন থেকে, এবার যেহেতু অ্যামেন্ডমেন্ট হয়েছে সমন থেকে কিছু প্রশ্ন হতে পারে। সমনের থেকে প্রশ্নটা, যদিও সমন থেকে প্রশ্ন খুব কম এসেছে, তারপরে সমন থেকে একটা বড় প্রশ্ন করতেই পারে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো আমরা সমনের পরিবর্তে আজকে পড়বো হচ্ছে প্লিডিং। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পড়ে প্লিডিং থেকে প্রশ্ন পড়ে। আর প্লিডিং থেকে প্রশ্ন করলেই আপনাকে প্রশ্ন করবে 6 নম্বর আদেশের 17 নম্বর বিধিতে। আপনাকে প্লিডিং বলতে কি বোঝেন, কখন কোন সময় আরজি সংশোধন করা যায় আলোচনা করুন, আরজির সাথে কি কি দাখিল করতে হয় আলোচনা করুন, এই সমস্ত দাখিল না করার ক্ষেত্রে আইনগত ফলাফল কি। অ্যাডভোকেটশিপ পরীক্ষা 2020 সালে এসেছিল, ওই যে কথাটা আমরা মাঝে মাঝে বলি, এবারও মনে হয় এসেছিল, প্লিডিং শুড বি কন্টেইন ফ্যাক্ট নট ল অর এভিডেন্স। এইটা কিন্তু খুবই বেশি আসে, অর্থাৎ 6 নম্বর আদেশে 2 নম্বর বিধি থেকে প্রশ্ন খুবই বেশি আসে। অর্থাৎ প্লিডিং গুরুত্বপূর্ণ বিষয় বিবৃতি থাকবে, সেখানে কোনো সাক্ষ্য বা আইন থাকবে না। খুব প্রশ্ন ইম্পর্টেন্ট। প্লিডিং কি, আরজি বা লিখিত জবাব, অত্যাবশ্যক উপাদানগুলো কি আলোচনা করুন। 2010 সালে প্রশ্ন এসেছিল প্লিডিং সংশোধন বলতে কি বোঝেন, প্লিডিং সংশোধনের নিয়মাবলী বা শর্তাবলী আলোচনা করুন। আরজি বা জবাব সংশোধন বলতে আপনি কি বোঝেন, কখনো প্লিডিং বলতেছে, কখনো আরজি বা লিখিত জবাব সংশোধন করার কথা বলছে। সুতরাং খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 2টা প্রশ্ন ইম্পর্টেন্ট। নাম্বার 1 6 নম্বর আদেশের 2 নম্বর বিধি, নাম্বার 2 আরজি কখন কর্তন করবেন, আরজি কখন সংশোধন হবে, বিশদভাবে আলোচনা করুন। বিশদভাবে বললেও প্রশ্নের উত্তর অত্যন্ত ছোট, কি অত্যন্ত ছোট। যাই হোক, আমরা একটু আলোচনা করি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্ন থেকে প্রশ্ন বেশি হয়। আবার প্রশ্নটা আপনাকে এইভাবে করতে পারে, কোন কোন পরিস্থিতিতে আরজি যদি সংশোধনের দরখাস্ত নামঞ্জুর করা হয় প্রতিকার কি। তাহলে আরজি যদি সংশোধন করতে দিয়েছেন, যদি না মঞ্জুর হয় প্রতিকার কি আলোচনা করুন, সেই অনুযায়ী আপনি একটা ড্রাফট করুন। আসতেই পারে মামলার কোন পর্যায়ে আরজি সংশোধনে আবেদন করা যায়, আপিল চলাকালীন সময় কি আরজি সংশোধনে প্রার্থনা করা যায় আলোচনা করুন। মূল আদালত মোকদ্দমায় রায় ঘোষণার পরে কি আরজি বা জবাব সংশোধনের সুযোগ রয়েছে আলোচনা করুন। বিচারিক আদালতে রায় ঘোষণার পরে প্লিডিং সংশোধন করা যায় কিনা আলোচনা করুন। সব প্রশ্নের উত্তর একই, সব প্রশ্নের উত্তর একই। তো আপনাদেরকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি, এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়। তাহলে 1 নম্বর আদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি প্রশ্ন হচ্ছে, কোন কোন বিধিতে প্রশ্ন করছে,
কোন কোন বিধিতে কি কি আসছে সেটা আমরা একটু আলোচনা করেছি, কিন্তু আপনাকে সেটা গোছায়া পড়ে ফেলতে হবে। কি কি আপনি পড়বেন, কোথায় কোথায় কোন বুলেট পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, সেটা আপনাকে সুন্দরভাবে ভাবতে হবে। প্লিডিং কি? আমরা বারবার বলি যে প্লিডিং কি। প্লিডিং শব্দের অর্থ হচ্ছে আর্জি বা লিখিত জবাব। প্লিডিং শব্দের অর্থ হচ্ছে আর্জি বা লিখিত জবাব। 6 নম্বর আদেশের 1 নম্বর বিধিতে উল্লেখ আছে প্লিডিং সম্পর্কে। তাহলে প্লিডিং বলতে শুধুমাত্র আর্জি কেও বলতে প্লেইং দ্বারা হচ্ছে আর্জি বোঝায়, আর প্লিডিং বলতে আর্জি বা লিখিত জবাবকে বোঝানো হয়ে থাকে। বাদীর প্লিডিং হলো আর্জি, আর বিবাদীর প্লিডিং হচ্ছে লিখিত জবাব। সুতরাং বাদীর আর্জি এবং লিখিত জবাব একত্রে বলা হয় প্লিডিং। আরজি হলো যে কথা বারবার বলার চেষ্টা করছি, আরজি সবসময় দেয় বাদী, আর রিটেন স্টেটমেন্ট অর্থাৎ লিখিত জবাব দেন সবসময় বিবাদী। এই দুটো একত্রিত হয়েই বলা হয় হচ্ছে আমাদের প্লিডিং, যেটাকে বলা হয় আরজি বা লিখিত জবাব। আমাদের এই ধরনের প্রশ্ন আসে। আরজি বা লিখিত জবাবে অত্যাবশ্যকীয় উপাদানগুলো কি কি আলোচনা করুন। আমাদের 6 নম্বর আদেশে 2 নম্বর বিধিতে সেই কথা বলেছে। কি কি থাকবে সেই কথাটা বলেছে 6 নম্বর আদেশের 2 নম্বর বিধিতে। যে কথা আমরা অলরেডি বলে ফেলেছি যে আরজিতে অবশ্যই কি থাকতে হবে, আরজিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিবৃতি থাকতে হবে, সেখানে কোনো সাক্ষ্য থাকবে না। আমরা যদি 2 নম্বর আদেশটাকে অর্থাৎ 6 নম্বর আদেশের 2 নম্বর বিধিটিকে স্পষ্ট করার চেষ্টা করি, তাহলে কি কি একটা প্লিডিং এ কি কি থাকবে, কি কি বৈশিষ্ট্য উল্লেখ থাকবে। আমাদের 6 নম্বর আদেশের 2 নম্বর বিধিতে বলা হয়েছে প্লিডিং এ কি থাকবে। প্লিডিং এ স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্ট নট ল অর এভিডেন্স। তাহলে প্রথমেই বোঝা গেল প্লিডিং এ আপনার ঘটনাটা বর্ণনা করতে হবে। সেখানে আপনাকে আইন বর্ণনা করার প্রয়োজন নাই, আপনাকে সাক্ষী বর্ণনা প্রয়োজন নাই, কারণ আইন এবং সাক্ষী আদালত দ্বারা নির্ধারিত হবে এবং আদালত সাক্ষীগুলোকে গ্রহণ করে থাকবে। সো আপনাকে আরজিতে লিখতে হবে শুধুমাত্র ঘটনা, আরজি বা লিখিত জবাবে অর্থাৎ প্লিডিং এ আপনাকে কি লিখতে হবে, স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্ট, শুধুমাত্র ঘটনাগুলো লিখতে হবে। তাহলে 6 নম্বর আদেশের 2 নম্বর বিধিতে আমরা বুঝতে পারলাম মোকদ্দমার পক্ষগণ তাদের দাবি বাধ্যপক্ষ সমর্থনের জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যের উপর নির্ভর করেই সংক্ষিপ্তভাবে কি করবেন, ঘটনাগুলোকে বর্ণনা করবেন। এই জায়গায় আমরা সাধারণত যেই সমস্ত বিষয় পাই 6 নম্বর আদেশের 2 নম্বর বিধিতে যেই সমস্ত বিষয় পাই, প্লিডিং এ শুধুমাত্র তথ্যাদি, যেই সমস্ত তথ্য উল্লেখ আছে সেটা উল্লেখ করতে হবে, আইন নয়। আবার বলতে পারেন অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থিত করতে হবে, সেখানে সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নাই। তথ্যাদি অবশ্যই সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, 100 পেজ 200 পেজ এরকম লেখার দরকার নাই। সুতরাং প্লিডিং যে সমস্ত বিষয় উল্লেখ করতে হয় মূলত 3টা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে। নাম্বার 1, অবশ্যই ঘটনার তথ্য উল্লেখ করতে হবে। নাম্বার 2, আইন উল্লেখ করা যাবে না। নাম্বার 3, সাক্ষ্য উল্লেখ করা যাবে না। নাম্বার 4, উল্লেখিত তথ্যটা অবশ্যই কি করতে হবে, সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। আসলে এক কথায় যদি বলে দেই, ওই যে আমাদের যে প্রথমে বলে দিয়েছে প্লিডিং টু বি স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্ট নট ল অর এভিডেন্স, আপনাকে ম্যাটেরিয়াল ফ্যাক্টটা শুধু বর্ণনা করতে হবে, আপনাকে কোনো সাক্ষী কোনো আইন কোনো কিছু বর্ণনা করার প্রয়োজন নাই। সুতরাং আইন নয়, শুধুমাত্র তথ্য উল্লেখ করতে হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করতে হবে এবং সংক্ষিপ্ত ভাবে উল্লেখ করতে হবে। একই সাথে সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নাই, প্লিডিং এ শুধুমাত্র ঘটনা উল্লেখ করাই যথেষ্ট, আপনার সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নাই। যে সমস্ত ঘটনার উপরে ভিত্তি করে আপনি মোকদ্দমা করেছেন সেটা বর্ণনা করুন। এইটাকে আপনাকে সুন্দরভাবে তথ্যগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, সুন্দরভাবে লিখতে হবে। সুতরাং ম্যাটেরিয়াল ফ্যাক্টটাকে শুধু বর্ণনা করতে হবে, লর এভিডেন্স বর্ণনা করা যাবে না। শুধুমাত্র এই মন্তব্যটা দিয়েই 5 মার্কের একটা প্রশ্ন দিয়ে দেয় যে কোন প্লিডিং শুড বি কন্টেইন ফ্যাক্ট নট ল অর এভিডেন্স, মন্তব্যটি ব্যাখ্যা করুন। অধিকাংশ সময় এই প্রশ্নটা দিয়ে দেয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমাদের কাছে এসেছে।
স্যার এই প্রশ্নটা 10 মার্কের আসছিল 2023 সালে স্যার। হয়তো এটা তাহলে দিয়ে চিন্তা 10 করেন। মার্কের তাহলে আপনাকে ওই যে সাক্ষী উল্লেখ নাই, কথা ছোট কিন্তু আপনাকে কিছু শব্দ যুক্ত করতে হবে, সাক্ষী উল্লেখ করা যাবে না, সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করতে হবে, তথ্যগুলো অবশ্যই কি করতে হবে, সংক্ষিপ্ত লিখতে হবে, এই ছোট ছোট কথাবার্তা। কিন্তু কথা আপনি বেশি লিখতে পারবেন না, অত বেশি কথা লিখতে, কিন্তু আপনি যদি গুরুত্বপূর্ণ কিছু লিখে দিতে পারেন বেশ হয়ে যাবে। আমাদের আরো কিছু আরো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা হচ্ছে, যে কথা আমরা বলছি, যে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নই হচ্ছে প্লিডিং সংশোধন বলতে আপনি কি বুঝেন। প্লিডিং সংশোধন আপনি কি কি শর্ত পালন করতে হয় একটা প্লিডিং সংশোধনের জন্য, আপনি আর্জি বা জবাব, লিখিত জবাব সংশোধনের জন্য আপনার কি বিবেচনা করবেন, এইগুলো একটু আসে। বা কখন কোন সময়, যে কথা বলা হচ্ছে যে আর্জি সংশোধন আপনি কখন করতে পারবেন, যদি অস্বীকার করে করণীয় কি, যদি করে করণীয় কি, কোন পরিস্থিতিতে আপনার না মঞ্জুর হয়। ওই এক প্রশ্নটাই বিভিন্ন ভাবে, একই প্রশ্ন বিভিন্ন ভাবে আপনাকে করার চেষ্টা করবে 6 নম্বর আদেশের 17 নম্বর বিধি। এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 6 নম্বর আদেশ 17 নম্বর বিধির এই রিটেন প্রশ্নের জন্য। এবং আর একটা প্রশ্ন ওখান থেকেই করে যে মূল মোকদ্দমা কর্তৃক রায় ঘোষণা করার পরে আর্জি বা লিখিত জবাব সংশোধন করার সুযোগ রয়েছে কিনা, এই প্রশ্নটা হয়। সুতরাং 6 নম্বর আদেশের 17 নম্বর বিধিতে 5-6 ধরনের প্রশ্ন করার সুযোগ রয়েছে, কিন্তু মূল কথা হলো ওই একই, প্রায় সবগুলো কথাই কিন্তু একই রকম কথা হয়ে থাকে। সো আর্জি বা লিখিত জবাব সংশোধন বলতে আমরা কি বুঝি, প্লিডিং সংশোধন বলতে তো আর্জি বা লিখিত জবাব সংশোধনকে বুঝি, তাই না? যে আদালতের অনুমতি নিয়ে আমরা যদি কোন রকম পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করতে চাই, তখন আমরা এটাকে 6 নম্বর আদেশের 17 নম্বর বিধি কোর্টে পিটিশন বা দরখাস্ত আকারে দাখিল করতে হয়, এটাকেই আর্জির সংশোধন বলা হয়ে থাকে। আর্জি সংশোধনের দরখাস্তের আবেদন কখন করতে হয় এরকম প্রশ্ন করে। আর্জি সংশোধনের দরখাস্ত 6 নম্বর আদেশের 17 নম্বর বিধি অনুযায়ী বলেছে মোকদ্দমার যে কোনো পর্যায়ে, শব্দটা বলা হচ্ছে মোকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধন করার আবেদন করা যায়। অর্থাৎ মোকদ্দমায় যে কোনো পর্যায়ে বাদী বা বিবাদী তার লিখিত জবাব সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। তাহলে বিবাদী হলে তার রিটেন স্টেটমেন্ট সংশোধনের জন্য আবেদন করবেন, আর বিবাদী হলে তার আর্জি সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন। কখন? যে কোনো সময়। শব্দটা কি বলেছে, যে কোনো সময় কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বিচার কার্য, তাহলে বিচার কার্য শুরুর পরে আর্জি বা লিখিত জবাব সংশোধনের জন্য আপনি আবেদন করবেন, এবং এই আবেদন যথাযথ যদি হয় তাহলে আপনি আবেদন অনুযায়ী সংশোধন করতে পারবেন। তাহলে কি কি কোন কোন পরিপ্রেক্ষিতে আবেদন মঞ্জুর করে থাকেন? বিরোধী প্রকৃতি প্রশ্ন নির্ধারণের ক্ষেত্রে আপনি যা লিখেছেন আসলে তা ভুল হয়েছে, সেই ক্ষেত্রে বিরোধ যে বিষয় আছে সেটার আসলে কি ঘটনা সেটা প্রকৃত নির্ধারণ করার ক্ষেত্রে আপনি আর্জি সংশোধনের দরখাস্ত দিতে পারবেন। মোকদ্দমাটা বাহুল্যতা পরিহার করার জন্য, যাতে একই রকম ঘটনা ঘটতে পারে, আপনি একটা কিছু বাদ পড়ে গেছে, মৌলিক বিষয়গুলোকে বাদ পড়ে গেছে, সেক্ষেত্রে মোকদ্দমার পক্ষ মধ্যকার সকল বিরোধ নিষ্পত্তি করার জন্য আপনি আর্জি সংশোধনের জন্য দরখাস্ত দিতে পারেন। আপনি মোকদ্দমা মৌলিক, আপনি দায়ের করেছেন, কি মামলা দায়ের করেছেন, আপনি মামলা দায়ের করেছেন হচ্ছে মানে ছোট দখল পুনরুদ্ধারের, পরবর্তীতে আপনি মামলা চাচ্ছেন দলিল সংশোধনের। মৌলিক বিষয়টাই যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কখনোই কোর্ট সেটা পরিবর্তনের জন্য সুযোগ দেয় না। সুতরাং মোকদ্দমার মৌলিক চরিত্র অপরিবর্তন থাকলে কোর্ট সবসময় মঞ্জুর করে থাকেন। তো এই তিনটা বিষয় যদি আপনি মনে রাখেন ভালোভাবে, যে বিরোধী প্রকৃত বিষয় নির্ধারণ ক্ষেত্রে মোকদ্দমায় বাহুল্যতা পরিহার করার জন্য মৌলিক চরিত্র অপরিবর্তন রেখে আপনি আবেদন করতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে আপনি যে কোনো সময় মোকদ্দমা কি করতে পারবেন, পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। আমাদের আর একটা প্রশ্ন আসে এখান থেকে
যখন আপনি আর্জি সংশোধনের জন্য দরখাস্ত দিয়েছেন কিন্তু না মঞ্জুর হয়েছে, তাহলে আপনি কি করবেন? যদি দেওয়ানি কার্যবিধির 17 নম্বর বিধি অনুযায়ী প্লেনিং সংশোধনের জন্য আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে তার কাছে, কোর্টের কাছে, সে মঞ্জুরও করতে পারে, না মঞ্জুরও করতে পারে। আপনার সুযোগ আছে বিভিন্ন কিছু করার, কিন্তু যে কথাটা আমরা বললাম যে আপনি মঞ্জুর করবে নাকি না মঞ্জুর করবে, সেটার এখতিয়ার হচ্ছে কোর্টের জুরিসডিকশন। আপনি এখানে কিছুই করতে পারবেন না। কোর্ট অবশ্যই আপনার কি করতে পারে, তার জুরিসডিকশন অ্যাপ্লাই করতে পারে। এখন প্রশ্ন হলো আপিলের ক্ষেত্রে আপনার মামলা চলছে, মূল মামলাটা কি আমি আপিল চলাকালীন সময় সংশোধন করতে পারবো কিনা, এরকম আছে কিনা? আর যে সংশোধনের আবেদন বিচার শুরুর আগে বা বিচার কালে, বিচার পরবর্তীতে আপিল রিভিশনের সময় করা যায় কিনা। আমাদের একটা বিখ্যাত একটা মামলা ছিল, সেই মামলার রায়তে বলেছিল বিমল কান্তি বিশ্বাসের এবং অন্যান্য একটা মামলা ছিল, সেই মামলাতে বলেছিল কোর্ট ডিএলআর 42 নম্বর ডিএলআর এ বলেছিল 6 নম্বর আদেশে 17 নম্বর বিধি উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং আপিল ডিভিশন বলেছিল যে আপিল পর্যায়ে আপনি কি করতে পারেন, মোকদ্দমাটা এইটা যেহেতু ডাইরেক্ট বইতে নাই, আপনি আপিলের সময় সংশোধন করতে পারবেন কিনা এটা যেহেতু ডিরেক্ট বইতে নাই, দ্যাটস ওয়াই আপনাকে একটা মামলার রেফারেন্স অর্থাৎ রামকৃষ্ণ বনাম দ্বারাকা দাস অথবা বিমল চন্দ্র বিশ্বাস বনাম অন্যান্য, এই এই একটা যে কোনো একটা কেস আপনাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হবে। কারণ আপিলেও সংশোধন করা যায়, অর্থাৎ আরজি বা রিটেন স্টেটমেন্ট সংশোধন, আপিল আপনি সংশোধন করতেই পারেন, সেটা সুযোগ আছে। কিন্তু 6 নম্বর আদেশের 17 নম্বর বিধিতে আপিল পর্যায়েও যে আপনি সংশোধন করতে পারেন সেটার আপনার সুযোগ আছে ওই দুটো মামলায় বলেছে। যেহেতু সরাসরি আইন নাই, দ্যাটস ওয়াই আপনাকে ওই দুটা কেস রেফারেন্স মনে রাখতে হবে। সেক্ষেত্রে ন্যায় বিচারের সাথে পক্ষগণের প্রকৃতি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এবং কার্যদণ্ড বহুলতা নির্বাহ ক্ষেত্রে আপনি আপিলের সময়ও কি করতে পারবেন, আর্জি সংশোধনের জন্য দরখাস্ত দিতে পারবেন। যে কথা বলছি, রায় ঘোষণার পরেও আর্জি বা লিখিত জবাব সংশোধন করা যায় কিনা, ওই একই কথা। আপনি আর্জি বা লিখিত জবাব আপিলের ক্ষেত্রে আপনি সংশোধন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে আপনাকে ওই রেফারেন্সটা ব্যবহার করতে হবে। রেফারেন্স ব্যবহার না করলে, অর্থাৎ দেখবেন যে আপনার কার্যধারায় কোনো কিছু যদি ভুল হয় তাহলে 153 কালকে নাকি পরশুদিন আমরা পড়েছি, কার্যধারায় ভুল হলে আপনি সেখানে কি করছেন, 153 নাম্বার সেকশনে যুক্ত করেছেন। দ্যাটস ওয়াই আপনার এখান থেকে যে ধরনের প্রশ্নই হোক না কেন, আপনাকে প্রশ্নের উত্তর কিন্তু ওই একই, যে কোনো সময় আপনি সংশোধন করতে পারেন। সেই সংশোধনের বিধানটা কি, কিভাবে করবেন সেটার আর একটা বিষয় হচ্ছে, যদি আপনি আর্জি সংশোধনের জন্য আর একটা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট রয়ে গেছে যে আপনি আর্জি সংশোধনের জন্য বা কর্তনের জন্য দরখাস্ত দিয়েছেন, মঞ্জুর বা না মঞ্জুরের সিদ্ধান্ত যেটাই হোক না কেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনি আর্জি সংশোধনের দরখাস্ত দিয়েছেন, সেটা মঞ্জুর হোক আর না মঞ্জুর হোক যেটাই হোক, সেটার আদেশের এগেইনস্টে আপনি সরাসরি রিভিশন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই আদেশের এগেইনস্টে আপিল হয় না, সরাসরি আপনাকে কি করতে হবে, রিভিশন করতে হবে, মঞ্জুর হোক আর না মঞ্জুর হোক। এখন মঞ্জুর হলে আপনি দরখাস্ত দিয়েছেন বাদী পক্ষ, মঞ্জুর হলে আপনি খুশি, কিন্তু অপোজিট পক্ষ বেরাজ, সেক্ষেত্রে না মঞ্জুর হলে আপনি রিভিশন করতে পারবেন। আবার আপনারটা মঞ্জুর হয় নাই, আপনি আরজি সংশোধনের জন্য দরখাস্ত দিয়েছেন কিন্তু কোর্ট সেটা মঞ্জুর করে নাই, আপনি কি করতে পারবেন, সেই আদেশের এগেইনস্টে রিভিশন করতে পারবেন। কেন রিভিশন করতে পারবেন? আমরা ওই যে রিভিশনে পড়েছি, মনে আছে কিনা, কালকেও পড়েছি যে যেই সমস্ত আদেশের ক্ষেত্রে কোনো আপিলের বিধান নাই সেক্ষেত্রে আপনাকে রিভিশন করতে হবে। দ্যাটস ওয়াই 6 নম্বর আদেশের 17 নম্বর বিধি অনুযায়ী আপনাকে রিভিশন করতে হবে। আমাদের 43 নম্বর আদেশের যে 25টা আদেশ আছে, যে আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, সেই 25টার মধ্যে আমাদের 6 নম্বর আদেশের 17 নম্বর বিধি নাই। যেহেতু আপিল করা যায় না, সেই ক্ষেত্রে আমরা কি করবো, সরাসরি রিভিশন করবো অ্যাকর্ডিং টু সেকশন 115 অনুযায়ী। আমাদের এই জায়গায় আর একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আদেশ প্রদানের পর সংশোধন করতে আপনাকে
সংশোধন করার জন্য সুযোগ দিয়েছিল। আপনাকে বলেছে যে আপনি আর্জিটা সংশোধন করতে পারবেন। কোনো পক্ষ আর্জি সংশোধনের জন্য প্লেডিং বা রিটেন স্টেটমেন্ট অর্থাৎ প্লেইন বা রিটেন স্টেটমেন্ট সংশোধন করার জন্য কোর্টে দরখাস্ত দিয়েছে এবং কোর্ট সেটা মঞ্জুর করেছে। এই সংশোধন করার জন্য মঞ্জুর করার পরেও দেখা যাচ্ছে 14 দিন অতিবাহিত হয়ে গেছে। এই জায়গায় একটা লিমিটেশন আছে 6 নম্বর আদেশের 18 নম্বর বিধি অনুযায়ী আপনি 14 দিন অতিবাহিত হয়েছে, আপনার 14 দিনের মধ্যেও সেটা সংশোধন করেন নাই। যদি 14 দিনের মধ্যে সংশোধন না করেন সেক্ষেত্রে আর সংশোধন করার সুযোগ দেওয়া হবে না। আদালত আর সংশোধনের জন্য অনুমতি দিবেন না। তবে কোর্ট চাইলে পারে, কিন্তু আপনাকে সময়সীমা স্পেসিফিকলি বলা আছে 14 দিনের কথা। দুইটা জায়গায় দুইটা কথা বলা আছে। নাম্বার 1, এই যে 6 নাম্বার আদেশের 17 নাম্বার বিধি অনুযায়ী আর্জি সংশোধনের জন্য 14 দিন, আর একটা জায়গায় একটা টাইম ফ্রেমের কথা বলা আছে 7 নাম্বার আদেশের 11 নাম্বার বিধিতে। আপনি যদি কোর্ট ফি সঠিকভাবে দাখিল না করেন তাহলে আপনাকে 21 দিন সময় দেওয়া হবে। আপনি এই 21 দিনের মধ্যে কোর্ট ফি দাখিল করবেন, দ্যাটস গুড, আপনি সুন্দরভাবে চলে আসতে পারবেন। আমার মনে হয় কথাগুলো বুঝতে পেরেছেন। কখন সংশোধন করা যায়, কখন সংশোধন করা যায় না, প্লেডিং কি, প্লেডিং কখন, প্লেডিং এ কি কি উল্লেখ থাকে, একেবারে খুব ছোট্ট মোট্ট করে কথা, অত বেশি করতে হবে না। অর্থাৎ 6 নাম্বার আদেশের 2 নাম্বার বিধি সুন্দরভাবে কি কি বিষয় বলেছে সেই বিষয়টাকে পড়বেন। একই সাথে 6 নাম্বার আদেশের 17 নাম্বার বিধি এবং 18 নাম্বার বিধি, বাট এর সাথে যতগুলো আনুষঙ্গিক কথাবার্তা আছে সেগুলো 6 নাম্বার আদেশের 17 নাম্বার বিধি থেকে 5-6 ধরনের প্রশ্নের কথা আমি বললাম। যে কোনো একটা ধরনের প্রশ্ন আপনাকে আসতেই পারে। তো খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা ছোট্ট করে পড়লাম, আমাদের এরকমও হতে পারে এর মধ্যেই কমন করে দিতে পারি আমরা 1 নাম্বার আদেশের 1 নাম্বার আদেশ থেকে এবং 6 নাম্বার আদেশ থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তো খুব গুরুত্বের সাথে দেখবেন, একেবারে ঝাড়া ঝাড়া করে মুখস্থ করে ফেলেন এবং সাথে সাথে লিখে ফেলেন। কিছু কিছু জনদের পড়ার সময় কি বেশি দিয়ে দিয়েছে, পরীক্ষার সময় বেশি সময় দিয়েছে, একেবারে ঝিমিয়ে গেছেন মনে হচ্ছে, কি অবস্থা, পড়াশোনার তো কোনো গতি দেখি না, কিছু জিজ্ঞাসা নাই।